আপিল শুনানিতে ছিটকে যাওয়া প্রার্থীর বেশিরভাগই স্বতন্ত্র। সব মিলিয়ে জাতীয় নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২৫৩ জন। সিলেট এক আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত। নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা। যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। বিএনপির বিরুদ্ধে ইসির ওপর চাপ প্রয়োগের অভিযোগ জানালো এনসিপি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের দূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। যশোরে ভার্চুয়াল সভায় বললেন, জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। রাজধানীতে স্কুলের আড়ালে চলছে কিশোর গ্যাং। কোচিং ব্যবসার লাভ দেখে স্কুল খুলে চালাচ্ছেন নানান অপকর্ম। অলমোস্ট অল মেল স্টুডেন্টস তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন, তারা নাকি এখানে স্থায়ীভাবে থাকবে। এটা আমার একটা ভুল। কিন্তু আমি একটু মার্কেটিংয়ে একটু বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো, এই জন্য আমি এটা লাগাইছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত। সিএমএইচে চিকিৎসাধীন গুরুতর আহত ৩ জন। শুভ সকাল দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২,২৫৩ জনে। মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ে ৩০০ সংসদীয় আসনে ২৫০০ মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১,৮৪২ জন। ৯ দিনের শুনানি শেষে প্রার্থিতা বাতিল হওয়াদের ব্যাপারে আরও জানাচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শেষে ৯ দিনের শুনানিতে প্রায় ১৫০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে ৯৮ জনই স্বতন্ত্র প্রার্থী। জাতীয় পার্টির ২০ জনের প্রার্থিতা বাতিল হয়েছে এবারের শুনানিতে। এছাড়া বিভিন্ন কারণে ২২ জন প্রার্থী ছিটকে পড়েছেন। বিএনপির মোট ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে ইসির শুনানিতে। এর মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, যার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। ৩টি আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হওয়ার অভিযোগে প্রার্থিতা বাতিল হয় তার। ঋণখেলাপের অভিযোগে বিএনপির ২ প্রার্থী যশোর ৪ আসনে টিএস আইয়ুব ও চট্টগ্রাম ২ আসনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল হয়। দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল হয়। সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও যশোরের ৪টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মোট ৪ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সিলেট এক আসনে যে দল জয়ী হয় তারাই যায় রাষ্ট্র ক্ষমতায়। দীর্ঘদিন ধরেই এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। দুই দলই জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররা মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। সিলেট সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট ১। স্বাধীনতার পর থেকে ২০২৪ পর্যন্ত এই আসনে বিজয়ী দলই কাকতালীয়ভাবে আসীন হয়েছে রাষ্ট্র ক্ষমতায়। পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত। ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। ফেসিবাদের জমানায় যা হয়েছে সেরকম আমরা আর চাই না। এখন আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা যার কাছে আমাদের এই মূল্যবান ভোট আমরা তাকেই দিব
যার কাছে আমরা দেশ নিরাপদ মনে করব। দেশের ওখানে বুঝদার বহুত মানুষ আছে, সবে সচেতন ভোটার, তারা বিবেক বিবেচনা করবো করিও তারা যে সুন্দর ওই ধরনের ভোটটা দিব। নিরাপদভাবে যে ভোট দিব ওই নিরাপত্তাটা অনেক সময় দেখা যাচ্ছে যে দিতে পারতেছে না সরকার, ওই নিরাপত্তাটা চাই। আচরণবিধির নিয়মের বেড়াজালে মাঠে এখনো নেই তেমন তোড়জোড়। ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে, তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে এই আসনে। সিলেটে আমরা কি পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি। তা আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। রাজনৈতিক দলেরও পরিবর্তন চায়, একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি এই তিনটা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ, তাই এটা থেকে মুক্ত হতে চায়, আর মুক্ত হওয়ার জন্য জামাতকেই বাছাই করে নেবে আমার বিশ্বাস। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 6,81,000। এর মধ্যে সিটি কর্পোরেশনে প্রায় 4,86,000 আর বাকি 1/3 বাস নগরীর বাইরের 7 ইউনিয়নে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ভোট আসে, ভোট যায়, প্রার্থীরা প্রতিশ্রুতি দেয়, নির্বাচিত হয়, তবে খুব একটা ভাগ্য বদল হয় না চুয়াডাঙ্গার মানুষের। এবারে নির্বাচনে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির পুরোটা বুঝে নিতে চান ভোটাররা। তাদের চাওয়া আসন্ন নির্বাচন যেমন হবে ইতিহাসের অংশ, আর নির্বাচিত সংসদ সদস্যরাও রাখবেন সফলতার স্বাক্ষর। জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে সবখানে। দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার 10 লাখেরও বেশি। 2 আসনে নির্বাচিত হবেন 2 জন প্রতিনিধি, যাদের ঘিরে আবর্তিত হচ্ছে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা। অতীতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, সংসদেও গেছেন, কিন্তু ভোটারদের প্রাপ্তির খাতা শূন্য। পূর্বের মতো কেবল ইতিহাস হতে নয়, বরং সফলতার ছোঁয়া রাখতে হবে নির্বাচিতদের, বলছেন ভোটাররা। শান্তিপ্রিয় একটা দেশ চাই, যেখানে যেই দল এসে শুধু আমাদেরকে কি দিতে পারবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সমান অধিকার রাখবে, সমানভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি। যে প্রার্থীরা আছে তারা যেন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা থেকে কখনো বিমুখ না হয়, কারণ আমরা অতীতে দেখেছি যারা প্রত্যাশা দিয়েছিল সেই প্রত্যাশা থেকে কিন্তু তারা কখনো সেগুলো পূরণ করেনি। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে ব্যক্তি পর্যায়ে যে উন্নতিটা সাধন করেছেন, চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য আসলে সে ধরনের কাজ করেননি। আমাদের শিক্ষা খাত, তারপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, সব জায়গাটাই ভীষণভাবে নড়বড়ে আছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সেই সাথে সুশাসন ও গণতন্ত্র চর্চার নিশ্চয়তা চান জেলার সাধারণ মানুষ। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যারা অগ্রণী ভূমিকা রাখবেন তাদেরকেই বেছে নিতে চান তারা। আমার বড়রা যারা আছে শুনেছিলাম যে ভোট দিতে নাকি তাদের হয়নি, তারা যদি ভোটও না দিয়েছে তো অটোমেটিক নাকি তাদের ভোট হয়ে গেছে। তো এবারে আমার প্রত্যাশা যে এবার ওই ধরনের কিছুই হবে না। বর্ডারের ঠিক পার্শ্ববর্তী জেলা, তো এখানে অনেক মাদকের একটা চালান আমাদের এই জেলার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা সর্বপ্রথম চাই যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে, যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে। নিরপেক্ষ একটি চুয়াডাঙ্গা চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। ভোটারদের এই প্রত্যাশাগুলোই হবে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ। নির্বাচন যেমন হবে নতুন বাস্তবতায়, নির্বাচিতদেরও থাকতে হবে নতুন লক্ষ্য। জনগণের প্রতিনিধি যারা হবেন, যে প্রতিশ্রুতি দেবেন, নির্বাচন শেষে তারা দায়িত্ব পাওয়ার পরে ওই সংসদে বসে কথা বলার পরে প্রান্তিক পর্যায়ে এসে মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলেই আমরা গণতন্ত্র বাংলাদেশের মুক্তি পাবে। চুয়াডাঙ্গার 2টি আসনে লড়তে চান 11 প্রার্থী। শুধু কথার ফুলঝুরি নয়, উন্নয়নের বাস্তব প্রতিফলন দেখতে চান সীমান্ত এলাকার মানুষ। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12.5 ঘণ্টা পর মুক্ত হয়েছেন উপাচার্য, সহ উপাচার্য সহ অবরুদ্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার রাত 1টার দিকে তারা মুক্ত হন। এর আগে সোমবার দুপুর 12:30টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত 1টার দিকে আন্দোলনরতরা তালা খুলে নিলে তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 28 বছর পর আজ সকাল 9টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে 2 জন প্রার্থী ও 1 জন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বিএনপি ও ছাত্রদলের চাপের কারণেই নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে পক্ষপাতমূলক রায় দিয়েছে। এমনটা চলতে থাকলে জোট বেঁধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, এবারের নির্বাচন হবে 91-এর মতো। আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, গণভোটের প্রচারণা ঘিরে শোকজ দিয়ে ইসি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের নেতারা। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে ইসি। একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। মিডিয়া ট্রায়াল করার জন্য, আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শোকজগুলো দেওয়া হচ্ছে। একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেলড নির্বাচন করতে আমরা দিব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণখেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। তাদের নির্বাচন নিয়ে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না বলেও মনে করেন নাহিদ ইসলাম। এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু আমাদেরকে তাহলে ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে। কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। তাহলে 2008-এর মতো কোনো নির্বাচনের যদি পরিকল্পনা থাকে, এটা এবার সফল হবে না, এবার 91-এর মতো ইলেকশন হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট কোনো দলের দিকে ঝুঁকে পড়লে 10 দলীয় জোট মাঠে নামবে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিকেল 4টা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। আর বিকেলে সৌজন্য সাক্ষাতে যায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি
দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, জার্মানির রাষ্ট্রদূত চিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুদোপয় এবং নেদারল্যান্ডসের আন্দ্রে কার্স্টেন্স। পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, নির্বাচনী পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। শুধু মিছিল, মিটিং আর স্লোগান নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না বিএনপি, বরং মানুষের কল্যাণে সরাসরি কাজ করাকেই নিতে চায় রাজনীতির মূল লক্ষ্য হিসেবে। আর এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। পরে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের ভাষায়, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার। আগামীতে দলটি গুরুত্ব দিতে চায় জনবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমে। রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা। জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন। আমাদের রাজনীতিটা সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। তারেক রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পুনরায় চালু করা হবে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে দেশ জুড়ে খাল খনন কার্যক্রম। তাহলে কথা একটি, কাজ একটি। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। অলোক হাসান, যমুনা নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যৌন হয়রানির দায়ে চাকরিচ্যুত হয়ে 2011 সালে ঢাকায় আসেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। কোচিং ব্যবসায় লাভবান হয়ে নিজেই স্কুল খুলে বনে যান প্রিন্সিপাল। গড়ে তোলেন অপরাধের আরেক সাম্রাজ্য। সঙ্গী স্কুলের চেয়ারম্যান, তার স্ত্রী শামিমা ইয়াসমিন মিথিলা। স্কুলের ব্যানারের আড়ালে এই দম্পতি পোষেন কিশোর গ্যাং সদস্যদের। তাদের দিয়ে করান নানান অপকর্ম। লুৎফুর রহমানের ছবিতে রেদওয়ান আহমেদের অনুসন্ধান। উত্তরার 6 নম্বর সেক্টরের এই সড়কের দুই পাশে যেমন আছে পরিচিত স্বনামধন্য স্কুল, তেমনি নামে বেনামে চলা স্কুলের সংখ্যাও 20টির কম নয়। এত স্কুলের কাজটা কি, কারা পড়ছে সেগুলোতে? অভিযোগ আছে স্বনামধন্য স্কুল থেকে টিসি পাওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত টাকায় ভর্তি করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় আশপাশের স্কুলগুলো। এ নিয়ে অনুসন্ধানে নামে টিম যমুনা। কয়েকটি স্কুলের মধ্যে নজর কাড়ে এই শেল্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ। একটি ভবনেই দুটি স্কুলের ব্যানার। চোখে পড়ে ইন বা এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নাম্বার, যা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হওয়ার কথা থাকলেও দুটি প্রতিষ্ঠানের নম্বর একই। বিষয়টি আমরা জানাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। নাম্বার ব্যবহার করে স্কুল পরিচালনা করতে পারে কিনা, এটি তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি নিজেও নাকি জানেন না এই খবর, তবে বললেন আইনানুগ ব্যবস্থা নেবেন। আমাদের বোর্ড তো বন্ধ করা কি, খোলাই যদি না থাকে বোর্ডের তরফ থেকে, তো বন্ধ করবো কি?
আমরা তো খুলতে অনুমতি দিই না, সেগুলো হবে, সেগুলো ব্যবস্থা হবে। ইন নাম্বার, নকল ইন নাম্বার কার নামে আছে, যার নামে আছে তাকেও তো দোষী করতে হবে যে আপনার নামের আর একজন ব্যবহার করছে, আপনার অনুমতি আছে কিনা বা আপনি এর সঙ্গে জড়িত কিনা। অনুসন্ধানে স্কুলটির আরও কিছু খবর আসে আমাদের হাতে। লিজ নিয়ে এই ভবনটিতে 2022 সালে স্কুল প্রতিষ্ঠা করেন আব্দুল্লাহ আল মামুন নামে এই ব্যক্তি, যাকে 2010 সালে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেলে চাকুরিচ্যুত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ঢাকায় এসে প্রথমে কোচিং সেন্টার, পরে স্কুল খুলে ফেলেন তিনি। শুরু হয় প্রতারণা আর জালিয়াতির নতুন অধ্যায়। স্কুলের আড়ালে চালান কিশোর গ্যাং। বেশিরভাগ শিক্ষার্থীদের কেউই থাকে না 1 বছরের বেশি। অলমোস্ট অল মেল স্টুডেন্টস তারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, অ্যান্ড আমাদের টিচাররা কি এনকারেজ করে তাদের কোনো ঝামেলা হলে তাদেরকে ডাকে। ওই যে ভাড়া নিয়ে বাড়িওয়ালার গার্ডরেও মার দিছে, আমরা ইনসিডেন্টটা হয়েছিল বাড়িওয়ালার সাথে ঝগড়া দেখেছি। এখন তারা যে এটা তাদের মধ্যে একটা জিনিস সেপারেটেড করা জিনিস, কিন্তু তারা স্টুডেন্টদেরকে ডেকে বলছে যে বাড়িওয়ালাকে মারতে, তাদের দারোয়ানকে মারতে, কেয়ারটেকারকে মারতে। ভবন মালিকের অভিযোগ, লিজ নিয়ে পুরো টাকা পরিশোধ করেননি এই অধ্যাপক মামুন। ভাড়াও দেন না প্রায় 10 মাস। থানায় তার নামে আছে নানা অভিযোগ। স্কুলের শিক্ষার্থী আর তার পোশাক কিশোর গ্যাং সদস্যদের নিয়ে মারধর করেন বাসার কেয়ারটেকারকেও। ছাত্রগুলো খুব একটা সুবিধার না, সে বিড়ি টিড়ি সব কিছু খায়, গাঁজা টাঞ্জা সবই খায়, গুরুজীবল খালি দড়ি মারে, সব কিছু জানি যে আমি। দখল করার ইন্টেনশন নিয়ে এখানে আছেন এবং ওনারা বিভিন্ন সময়ে আমাদের এরকম ইঙ্গিত দিয়েছেন যে আমাদের বাড়ি থেকে নাকি আমাদেরকে বের করে দিবেন, তারা নাকি এখানে স্থায়ীভাবে থাকবেন। আমরা এবার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের কাছে। রুমের ভেতরে প্রবেশ করতেই হোঁচট খাই। আগে থেকেই ছিল 4 কিশোর গ্যাং সদস্য। যমুনা টিভির আসার খবর জেনে তাদের আনা হয় টঙ্গী থেকে। রুমে আরও ছিলেন মামুনের স্ত্রী শামিমা ইয়াসমিন মিথিলা, যিনি স্কুলটির চেয়ারম্যান। এইটা যখন আমি লাগাইতেছিলাম তখন আমার নিজেরই মনে হইতেছিল যে আমার মনে হয় একদিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজকে মনে হয় সেই দিন 13:45-26 হলো আপনার উত্তর কলেজে। এটা আমার একটা ভুল, কিন্তু আমি একটু মার্কেটিংটা একটু বাচ্চা বেশি আকর্ষণ করতে পারবো, এই জন্য আমি এটা লাগাইছিলাম। এবার প্রশ্ন উত্তরে জট খোলার পালা। আমাদের প্রশ্নবাণে অকপটে স্বীকার করেন অপরাধের কথা। আইনের কথা বলেন, এক কথায় তাহলে আইনসম্মত না, তবে এটাতে বেআইনেরও কিছু না। কেননা যেহেতু শেল্টার গ্লোবাল স্কুলে যে শিক্ষার্থীগুলো ভর্তি হয় তারা উত্তরা রেসিডেন্সিয়াল কলেজের নামেই রেজিস্ট্রেশন পায় এবং সেই নামে তারা পরীক্ষা দেয়। আমাদের কাছে রাজুক কলেজ থেকে যে সমস্ত শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হয়ে আসে, আমরা তাদেরকে ভর্তি নিয়ে থাকি এবং 6 থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত বেশ কিছু বাচ্চা এবছর এসেছে। স্কুলের চেয়ারম্যান মিথিলা তার রাজনৈতিক প্রভাবের হুমকিও দেন আমাদের। ছবি দেখান বিএনপি নেতাদের সাথে। এসব ছবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এগুলোর মাধ্যমেই ভয়ভীতি দেখান সবাইকে। আমার আসন থেকে নমিনেশন প্রত্যাশী ছিলাম, তো আমাকে লিডার শান্ত করলেন যে সংরক্ষিত জন্য। ভবনটির 750 মিটার অদূরে উত্তরা পূর্ব থানা। অভিযোগ, প্রশাসনের যোগসাজশ আছে মামুনের এই ধরনের কর্মকাণ্ডে। গত 2 মাসে এই থানায় 2 জন নতুন ওসি আসেন দায়িত্বে। আগের বেশিরভাগ কর্মকর্তাই নেই এখন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2024-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন। এ মামলায় 5 মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি পুলিশের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায়। মামলায় পলাতক প্রধান 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ও মোহাম্মদ ইমরুল। গত বছরের 14 জুলাই মামলাটির বিচার শুরু হয়। পরে 11 আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। হত্যাকাণ্ডের তথ্য, ভিডিও ফুটেজ, ফোনালাপ সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন, যা সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব স্পষ্ট যশোরের কাঁচা বাজারগুলোয়। মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। বিক্রেতাদের সাফাই, আমদানি কমায় কাঁচামালের দাম বেড়েছে, তবে ক্রেতারা বলছেন সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও মনিটরিং না থাকায় বেড়েছে পণ্যের দাম। সবজির ঝাঁপের সামনে ক্রেতাদের ভিড় থাকলেও নেই স্বস্তি। যশোরে মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অর্ধেকেরও বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেশ কিছু সবজির। তাতে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন অনেকে।
ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ঠিকই আছে, শীত মৌসুমে সবজির দামও থাকার কথা হাতের নাগালে, কিন্তু তদারকির অভাবে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। শীতকালে যেটা কম থাকার কথা, ক্রমান্বয়ে 10-20 টাকা করে বেড়েই যাচ্ছে, প্রত্যেক জিনিসের দাম এখন বৃদ্ধি। গত মাসে বাজার করলাম আর এই মাসে যেটা বাজার করতেছি অনেক বেশি। মনিটরিং করলে এটা মানে ঠিকমতো বোধহয় দামটা কন্ট্রোলে আসবে। ব্যবসায়ীদের সাফাই, আমদানি কমায় উচ্চ মূল্যে কিনতে হয়েছে কাঁচামাল, যার প্রভাব পড়েছে শীতকালীন সবজির দামে। সরবরাহ স্বাভাবিক হলে বাজারও হবে স্থিতিশীল। টমেটো ভালোটা 60, নর্মালটা 50, সিম 1 কেজি, চ্যাপটাটা 20 টাকা, আর এটা 40 টাকা, পাতাকপি 20 টাকা পিস। গেল মাসের থেকে এই মাসে একটুখানি বৃদ্ধি হয়েছে দামটা, আমদানি কমে জন্য দাম বেশি। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে স্বস্তি ফিরবে বাজারে, প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কোনো বিধি নিষেধ না থাকায় ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে ব্যাংকগুলো। আমানতের চেয়ে ঋণের সুদ বেশি বাড়ানোয় বাড়ছে সুদহারের ব্যবধান বা স্প্রেড। কোনো ব্যাংকের আমানত ও ঋণ সুদহারের ব্যবধান 9% ওপরে। এই প্রবণতার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। যদিও ব্যাংকার বলছেন, কাগজে কলমে সুদহারের ব্যবধান বেশি দেখালেও প্রকৃত স্প্রেড কম। দুর্বল এবং সবল ব্যাংকের মধ্যে অসম প্রতিযোগিতায় সুদহারের কাঙ্ক্ষিত সীমার অনেক ওপরে। এটি কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সুদহারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া হয় বছর দেড়েক আগে। ঋণ ও আমানতের সুদহার নির্ধারণের বিষয়টি ছেড়ে দেওয়া হয় বাজার ব্যবস্থার উপর। একই সাথে স্প্রেড 4% মধ্যে রাখার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়। ফলে ব্যাংকগুলো এখন ইচ্ছে মতো সুদহার নির্ধারণ করছে। ঋণের সাথে সামঞ্জস্য রেখে আমানতের সুদহার না বাড়ানোই বাড়ছে ব্যবধান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বরে ব্যাংকগুলো গড়ে 6.36% সুদে আমানত সংগ্রহ করলেও ঋণ দিয়েছে 12.14% সুদে। গড় ব্যবধান 5.78%। যদিও 8টি ব্যাংকের স্প্রেড 8%-এর উপরে, 7%-এর উপরে 6টি এবং 9টি ব্যাংকের সুদহারের ব্যবধান 6%-এর উপরে। ব্যাংকাররা বলছেন, সুদহারের যে ব্যবধান দেখানো হচ্ছে বাস্তবে এটি তার অনেক কম। যেটা কস্ট অফ ডিপোজিট আমরা যেটা ক্যালকুলেশন করি, অ্যাকচুয়াল যে রেটে আমরা বিভিন্ন ঋণ নিচ্ছি, আর যদি কস্ট অফ ফান্ড ক্যালকুলেশন করে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এখানে ইনক্লুড হয়, সেটা যদি আপনি অ্যাকচুয়াল স্প্রেড দেখেন, যেটা আপনি 6 দেখছেন, এটা কিন্তু যাই দেখবেন এটা 3% ম্যাক্সিমাম হবে। ডিপোজিটগুলো আমরা 3 মাসের নিচ্ছি এবং লোনগুলো আমাদের 5 বছর 6 বছর। প্রতি 3 মাস পর কিন্তু সুদগুলো, ডিপোজিটের রেটগুলো কিন্তু আপনার রিপ্রাইসিং করা হচ্ছে। অ্যাকচুয়াল যে আদায় সেটা যদি আপনি যাই দেখেন 2%-এর বেশি কিন্তু কারো স্প্রেড নাই। আমি 11-12 ল্যান্ডিং করছি, আমি তো 14-র উপর, আপনি আমার বুক দেখেন, আমার 14-র উপর কোনো বই নাই, 13-14-র উপর কোনো বই নেই। আমি 10.5 ডিপোজিট নিচ্ছি, তো 10.5 ডিপোজিট নেই আর আপনি 14.5, যদি আমি 14 ধরি, আমার কত আছে এখানে মার্জিন, কত 3.5। তো আমি এটা দিয়ে কেমনে করবো? আর তো কোথায় আমার 5, কোথায় আমার 8? আপনি তো এটা কোথাও একটা হিসাবের একটা সমস্যা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে সংকট চলছে। অনেক ব্যাংকের উপর আস্থা হারিয়েছেন সাধারণ আমানতকারীরা। দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে সবল ব্যাংকে রাখছেন তারা। এর সুযোগ নিচ্ছে ভালো ব্যাংকগুলো। তবে বাড়তি সুদহারের নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও বিনিয়োগের উপর। এই ইন্টারেস্ট রেটের যে অভিজ্ঞতা, সেটা আসলে যারা বড়োয়ার তাদের উপরে পড়ে যাচ্ছে। এর মাধ্যমে অর্থনীতির আসলে খুব বেশি উপকার হওয়ার সুযোগ নাই। ঋণ প্রবাহ যদি কমে যায়, তাহলে সাথে সাথে যৌক্তিক হারে কিন্তু বিনিয়োগ কমে যাবে, এবং বিনিয়োগ কমে গেলে তখন কিন্তু উৎপাদনের উপরে অ্যাডভার্স ইফেক্ট বা নেগেটিভ ইফেক্ট আসে, এবং অর্থনীতি আসলে বিকশিত হওয়ার সুযোগটা কিন্তু আসলে পায় না। কিছু ব্যাংকের তারল্য সংকটকে কেন্দ্র করে অসম প্রতিযোগিতা চলছে এ খাতে। এটি কাটিয়ে উঠতে না পারলে আমানত ও ঋণ সুদহারের ব্যবধান কমিয়ে আনা সম্ভব নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যারা ঘুরে দাঁড়ানোর, তারা যদি লিকুইডিটি ক্রাইসিসটা ঘুরে দাঁড়াতে পারে, দ্যাট ইজ হাই কস্ট ডিপোজিট কালেক্ট করার থেকে তারা একটু বিরত থাকতে পারে, তবেই আলটিমেটলি একটা অসম প্রতিযোগিতাটা বন্ধ হবে, এবং এই যে রেট অফ ইন্টারেস্টের যে ব্যবধান, এটাও কমে আসবে এবং অবশ্যই স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে। সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দিলেও সুদহারের ব্যবধান সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক র্যাব কর্মকর্তা, গুরুতর আহত হয়েছে ৩ জন। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম মোহাম্মদ মোতালেব। তিনি র্যাব 7-এ সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র্যাব জানায় একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন 4 জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা আরও খবরাখবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যে 3 জন র্যাব সদস্য আহত হয়েছেন তাদের সম্পর্কে কিছু জানতে পারলেন? সব মিলে কি অবস্থা এখন সেখানকার? 4 জনের যে সদস্য মোট এই ঘটনার শিকার হয়েছেন তার মধ্যে 1 জন মৃত্যুবরণ করেছেন, বাকি 3 জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের চিকিৎসার পুরো বিষয়টা র্যাবের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। সেই বিষয়ে এখন পর্যন্ত র্যাব থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি এবং যিনি মৃত্যুবরণ করেছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য আনার কথা, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ তিনি জানিয়েছেন এখন পর্যন্ত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে এসে পৌঁছায়নি। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা যারা আহত হয়েছেন তাদের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য পাইনি, বা যিনি নিহত হয়েছেন তার ময়নাতদন্তটা কবে নাগাদ তার মরদেহ আনা হবে বা শুরু হবে, কি প্রক্রিয়া হচ্ছে সেটা আমরা র্যাবের পক্ষ থেকে যখন জানানো হবে তখনই বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তবে একটা বিষয় জানাতে পারি, সেটা হচ্ছে জঙ্গল সলিমপুরে যে র্যাব সদস্যদের উপর হামলা এবং যে হত্যার ঘটনা, এই ঘটনার পেছনে কিন্তু বেশ কিছু কারণ উঠে এসেছে। সেই জঙ্গল সলিমপুরে 4 দশক ধরে পাহাড় কেটে যে সন্ত্রাসের সাম্রাজ্য তৈরি করা হয়েছে, সেই সাম্রাজ্যে এই র্যাব সদস্যরা যাবেন সেটা আগে থেকেই তারা কোনো না কোনোভাবে জানতেন। কারণ এই ধারণাটা কেন করা হচ্ছে, কারণ মাইকে ঘোষণা দিয়ে একেবারে সুসংগঠিত হয়ে 400 থেকে 500 মানুষ জড়ো হয়ে গেছে একেবারে মুহূর্তের ভিতরে, এবং পুরো এলাকাটা তারা সেইভাবেই প্রস্তুত রেখেছে যাতে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তাদের সুবিধা মতো এসে তাদের সুবিধা মতো আবার চলে যেতে পারে। এই ঘটনায়ও তেমন হয়েছে এবং তারা এসে ধরপাকড় করেছে, মারধর করেছে, একেবারে যেটাকে বলে অমানসিক নির্যাতন। র্যাব সদস্যদের মেরে দাঁত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, এমনটাও আমরা জানতে পেরেছি। তবে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা র্যাবের কাছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বেশ উদ্বেগজনক, এবং গত রাত থেকেই র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী গঠন করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হতে পারে এমনটা আমরা জানতে পেরেছি। এবং গতকালকে যে ঘটনা সেটাতে মাইকে ঘোষণা দিয়ে যে এই ঘটনা হলো, সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে যে আসলে এমন একটা স্থান বাংলাদেশের ভিতরে, এমন একটা জায়গা যেখানে আসলে র্যাবের সদস্যরা গেলে বা পুলিশ সদস্য গেলে সে জায়গায় তাদেরকে হামলার শিকার হতে হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এর আগে আমরা দেখেছি জেলা প্রশাসক গিয়ে জায়গা উদ্ধারের জন্য জঙ্গল সলিমপুর, সেই জায়গায় গিয়ে তাদেরকে বেগ পেতে হয়েছে। সেই বাংলাদেশে কতটুকু স্বস্তি এখনো আমরা পাচ্ছি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এখনো যে জায়গায় অনিরাপদ, তাহলে কোন জায়গায় এখন এই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরটা আছে সেটা অনেক সাধারণ মানুষই প্রশ্ন করছে এবং স্থানীয়রাও বেশ উদ্বেগ প্রকাশ করছে যে এই ঘটনাটা দ্রুত একটা সুরাহা হওয়া দরকার এবং বিচার যাতে হয়, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যারা হামলা বা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার করে পুরো বিষয়টাকে একটা সুস্পষ্ট বিবৃতি দেওয়া হয় যে কেন হয়েছে বা কারা করেছে এবং সন্ত্রাসী কারা, তাদের নাম উন্মোচন করা হয়, এটাই তারা চাইছেন। অবশ্যই জুবায়ের, অনেক ধন্যবাদ আপনাকে। উন্নয়নের কথা বলে ভাঙা হয়েছে ঢাকার প্রথম মুসলিম স্থাপনা বিনোদ বিবির মসজিদের একাংশ। মসজিদ কমিটির সংস্কারের জন্য পলেস্তারা তুলে ফেলতে শ্রমিক নিয়োগ করে, পরে ভাঙার কাজ বন্ধ করে দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই ঘটনায় ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঢাকার সবচেয়ে প্রাচীন মসজিদ ভাঙার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন নাগরিকরা। শাকিল হাসানের রিপোর্ট।
1456 সালে ঢাকার প্রথম মসজিদ তৈরি করেন একজন নারী। তথ্যটি বিস্ময়কর হলেও সত্যি। পুরান ঢাকার নারিন্দায় মসজিদটি প্রতিষ্ঠিত হয় 816 হিজরিতে, খ্রিস্টীয় 1456 সালে। এটি বিনোদ বিবির মসজিদ নামে পরিচিত। মসজিদের গায়ে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় কোনো এক মহরমতের কন্যা মোসাম্মদ বখত বিনোদ, পুরো নাম মোসাম্মদ বখত বিনোদ দখরত ই মহরমত, এই মসজিদ নির্মাণ করিয়াছিলেন। তখন বাংলায় ছিল সুলতানি আমল। সালতানাত পরিচালনায় ছিলেন সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ। প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিক আকম জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে এ মসজিদ সম্পর্কে বলেছেন, বিনোদ বিবির আদি মসজিদটি ছিল এক গম্বুজ বিশিষ্ট। পরে এটি সংস্কার ও পরিবর্ধন করার সময় আরেকটি গম্বুজ তৈরি করা হয়। আদি মসজিদটি ছিল বর্গাকার, ভেতরের আয়তন ছিল 3.63 বর্গমিটার, প্রতিটি দেয়াল 3.63 মিটার প্রশস্ত। যদিও সময়ের পরিক্রমায় মসজিদটির চারপাশ পুরো বদলে গেছে। আদি মসজিদ ঘেঁষেই 7 তলা নতুন মসজিদ তৈরি করেছেন স্থানীয়রা। একেবারে সামনে না এলে আদি মসজিদটি এখন আর দেখাই যায় না। কিন্তু সোমবার সকালে দেখা গেল আদি মসজিদটির দেয়ালের নকশা করা পলেস্তারা তুলে ফেলা হচ্ছে। কয়েকজন শ্রমিক মসজিদটির একটি অংশের পলেস্তারা এর মধ্যে তুলে ফেলেছে। এখানে নতুন করে টাইলস বসানোর কাজ হাতে নিয়েছে মসজিদ কমিটি। অথচ এই মসজিদটি সংরক্ষিত প্রত্নস্থাপনা। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালককে বিষয়টি জানালে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কাজটা বন্ধ করিয়েছি, এটা হচ্ছে মসজিদ কমিটি কাজটা করাচ্ছিল। সামনের দিকের অলঙ্করণ গুলো ফেলে দিয়ে ওনারা টাইলস সেট করার বিষয়টা রাজুকের তালিকায় আছে, 22 বাড়ির মামলাতে আছে। এটা মসজিদ কমিটিকে আমরা জানিয়েছি। ঢাকার সবচেয়ে প্রাচীন মুসলিম স্থাপনা ধ্বংসকারীদের আইনের আওতায় আনার দাবি নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জের ফসলের জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে জেলায় এই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে শিশুসহ অন্তত 12 জনের। সর্বশেষ গত শনিবার শিশুসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এই ফাঁদ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। মাত্র 10 মাস বয়সী সাইফান হাসান হাঁটতে শেখেনি, কথা বলতেও পারেনি ঠিকঠাক। কিন্তু তার ছোট্ট নিতরদেহ থেমে গেল এক বৈদ্যুতিক ফাঁদে। সেই ফাঁদে প্রাণ হারান তার দাদিসহ আরও একজন। এক রাতে পরিবারের 3 জনের নিতরদেহে স্তম্ভ হয়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রাম। অ্যাক্সিডেন্টে তো বলে কারোর কাছে আসে না, যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারে সেখানে তো এই সমস্ত কাজ করা আদৌ ঠিক না। ওরকম একটা ঘটনা ঘটছে, ওরকম ঘটনা ঘটাবার সবাই সতর্ক করছিল, কিন্তু কেউই তা মানে নাই। যার যার ইচ্ছে মতন দেশে ই করছে। পাথর দিয়ে কয় ওই পাথর দিয়ে আছে, তোমরা যাইও না, সব জাল, কিন্তু আসলে ঘটনা তো ঘটে নাই, কালকে বেঁচে গেল। ইঁদুর মারার নামে বিভিন্ন উপজেলায় কৃষকরা ফসলি জমি রক্ষায় খোলা জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে তৈরি করছে ফাঁদ। কিন্তু অসাবধানতায় এসব ফাঁদে আটকা পড়ে একের পর এক ঘটছে প্রাণহানি। গত 1 বছরে এই পদ্ধতিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে অন্তত 12 জন। এটা বেআইন, কথা ঠিক না। তবু ওই যে ইঁদুরের যন্ত্রণায় মানুষ করে, ধান লাগাই আসে, পরের দিন ভরে যে দেখা যায় একটাও নেই, সবই দূরে খেয়ে ফেলায়। আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই অনুরোধ করতেছি। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এই কারেন্টের ব্যবস্থা থেকে বিরত থাকা যায়। শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক সচেতনতা, বলছে পুলিশের এই কর্মকর্তা। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। প্রাণহানি রোধে ফসলি জমিতে এই ধরনের বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কঠোর অভিযানের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের মিশিগানে একযোগে দুর্ঘটনার শিকার হচ্ছে শতাধিক যানবাহন।
সোমবার অটোয়া কাউন্টিতে হয় এই ঘটনা। পুলিশ জানায় সড়কে জমে থাকা বরফের আস্তরণের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায় চলন্ত 2টি ট্রাক, যার জেরে দুর্ঘটনার কবলে পড়ে 100টির বেশি যান। ঘন কুয়াশার কারণে একের পর এক গাড়ি ধাক্কা দেয় সামনের দিকে, একে অপরের উপর উঠে যায় কিছু গাড়ি। বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির খবর মেলেনি। গ্লাস ভাঙা সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয় গাড়িগুলো। অপ্রত্যাশিত এই দুর্ঘটনার জেরে বন্ধ করে দেয়া হয় এক্সপ্রেসওয়ের একাংশের সড়কের যান চলাচল। চলছে ক্ষতিগ্রস্ত গাড়ি সরানোর কাজ। সুদানে চলমান গৃহযুদ্ধের আড়ালে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয়েছেন নারীরা। সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন অনেকে। দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ করে পরিবারের কাছ থেকে আদায় করা হয়েছে মুক্তিপণ। রীতিমতো শিউরে ওঠার মতো এসব বিবরণ ভুক্তভোগীদের কাছ থেকে শুনেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। অতি দ্রুত এই বর্বরতা বন্ধে ব্যবস্থা গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রায় 3 বছর ধরে গৃহযুদ্ধের কবলে উত্তর আফ্রিকার দেশ সুদান। সরকারি বাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যকার ক্ষমতার লড়াইয়ে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির বাসিন্দারা। সংঘাত কবলিত এলাকা ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে বাস করতে বাধ্য হচ্ছে কয়েক লাখ সুদানিজ। সহায় সম্বল হারানো এই মানুষগুলোর বর্তমান পরিস্থিতি জানতে দেশটির কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। 5 দিনের এ সফরে বেশ কয়েকজন সুদানিজ নারীর সাক্ষাৎকার নেন তিনি। কয়েকজন ভুক্তভোগী নারী তাদের উপর হওয়া ভয়াবহ যৌন নির্যাতনের বিবরণ তুলে ধরেন। I met 9 women and girls. All of them survivors of sexual violence. আমি 9 জন নারী ও কিশোরীর সঙ্গে কথা বলেছি। তাদের সবাই ভয়াবহ যৌন সহিংসতার শিকার। এলফাশেরে সংঘবদ্ধভাবে তাদের ধর্ষণ করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করায় কারো ভাই অথবা কারো ছেলে সন্তানকে চোখের সামনে হত্যা করা হয়েছে। দিনের পর দিন তাদের ধর্ষণের পর মুক্তিপণ দাবি করা হয়। The men being taken out and killed in front of them. ভুক্তভোগীদের কাছ থেকে নিজের কানে এসব কথা শুনে সুদানের গৃহযুদ্ধকে অতল অন্ধকার গহ্বরের সাথে তুলনা করেন ভলকার। তার মতে বেশ কিছু শক্তি এ যুদ্ধে অস্ত্র সরবরাহ করছে, বিভিন্নভাবে লাভবান হচ্ছে। তাদের প্রতিহতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান ভলকার। The trauma that they have gone through is unspeakable. আমি এই নারীদের কণ্ঠ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে চাই। তারা যে মানসিক আঘাত পেয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। এই যুদ্ধে যৌন সহিংসতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটি যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। সবকিছু দেখে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না। Violence is used as a weapon of warfare. সরকারি বাহিনী এসএএফ আর আধাসামরিক বাহিনী আরএসএফ একসাথে মিলে সুদানে সামরিক অভ্যুত্থান ঘটায়। এরপর কোন বাহিনীর নেতৃত্বে দেশ পরিচালিত হবে তা নিয়ে বিরোধ চরমে পৌঁছায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। খেলার খবর। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আইসিসি থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি বলছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ভারতে না খেলার বিষয়ে অনড় বিসিবি। তেমনটা হলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবে স্কটল্যান্ড, বলছে ESPN ক্রিকইনফো। দিন কয়েক আগে আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকের পরও মেলেনি কোনো সমাধান। ভারতে যাবে না বাংলাদেশ, সেটি স্পষ্ট করেই জানিয়ে দেয় বিসিবি। সেই সঙ্গে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তনের বিষয়ে আলোচনা হলেও তাতে রাজি হয়নি আইসিসি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ক্রিকইনফো বলছে 21 জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। তবে বাংলাদেশ বোর্ড বলছে কোনো ডেডলাইন দেয়নি আইসিসি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবে। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর এবার। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে দুপুর 1:30 শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। যে কোনো মূল্যে আজিজুল হাকিম, জাওয়াদ আবরাররা পূর্ণ 3 পয়েন্ট পেতে চায়। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের সবশেষ 10 দেখায় 7টি জয় পেয়েছে টাইগার জুবারা। 2020 সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে হারিয়েই বাংলাদেশ ফাইনালে ওঠে এবং প্রথম শিরোপা জয় করে। এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। কুইন স্পোর্টস ক্লাবের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক, তবে শুরুতে সহায়তা পায় পেসাররা।
বৃষ্টি আছে, বাট আমরা ওইভাবেই মানে ট্রেনিং করছি আর কি, যে মানে বল একটু ভিজে প্র্যাকটিস করছি বা কিভাবে এই কন্ডিশনের সাথে করা যায় ওইভাবে আমরা প্রিপারেশন নিয়েছি। সো এটা আমাদের কোন রকম বেশি কিছু করতেছে। খবর শেষ করবো আন্তর্জাতিক প্রসঙ্গ দিয়ে আবারও। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানি দাঁড়িয়েছে 7 জনে, শিশুসহ আহত হয়েছেন 13 জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন চীনা নাগরিক। শহর ই9 এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। এলাকাটিকে শহরের সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয়। পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস রয়েছে সেখানে। অফিস ভবন, শপিং কমপ্লেক্সের পাশাপাশি রয়েছে দূতাবাস। বিস্ফোরণের ধরন কিংবা প্রকৃতি এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে দেশটির প্রশাসন। গেল বছর কাবুলে ড্রোন হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। এর পরপরই সীমান্তে সংঘর্ষে জড়ায় দুই প্রতিবেশী দেশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। পরের ঘন্টা খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।